আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে একটু তাড়াতাড়ি, মানে আমার চিন্তা হচ্ছে। বললাম না বাসায় গিয়ে দেখা যাবে। ওকে। রাফি দাঁড়িয়ে আছে। খাবারগুলো আসলে জিনিয়া অনেক খুশি হয়ে গেল। রাফি মনে মনে বলল, মনে হয় ম্যাডাম সি ফুড অনেক ভালোবাসে। খাবার দেখেই কেমন খুশি হয়ে গেছে। ম্যাডাম হাসলে অনেক সুন্দর লাগে ম্যামকে, তবে এমন হাসি খুব কমই দেখা যায় ম্যামের চেহারায়। সবসময় রাগ নিয়ে থাকে ম্যাম। ম্যাম জিনিয়া খাবার গালে দিয়ে রাফির দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? আর কিছু লাগবে বলুন, আমি নিয়ে আসছি। আমি বললাম আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব ম্যাম, আপনি তো কিছু বলেননি। বসুন, আমি কি একা খাবো নাকি? আমি জিনিয়া রেগে বলল। আপনি কি কানে কম শোনেন? একবার বললে কানে যায় না? রাফি ধপ করে বসে পড়ল। জিনিয়া খাবার দেখিয়ে বলল, খান। রাফি একটা একটা করে কোনো মতে খেয়ে চলেছে। এদিকে ড্রাইভার এসব দেখে মনে মনে বলল, কিছুই বুঝতে পারছি না, কনফার্ম বলা যাচ্ছে না কি চলছে আসলে। প্রায় 20 মিনিট পর রাফি বলল, ম্যাম আমাদের এখন যাওয়া উচিত। আর এসব খাবার আর না খাওয়াই ভালো। অনেক খেয়েছেন, পরে সমস্যা হবে। বাইরের খাবারে আপনার শরীর খারাপ করবে। কিছু হবে না, আমার খুব ভালো লাগছে। না ম্যাম, আর খাওয়া যাবে না, আপনার শরীর খারাপ করবে। জিনিয়া রেগে বলল। আমাকে মানা করছেন? রাফি ভয়ে ভয়ে বলল, না মানে আপনার ভালো মন্দ আমারই তো দেখার দায়িত্ব। আমি কি করব? তাছাড়া আপনার বাইরের খাবারের তেমন অভ্যাস নেই। আপনি কি করে জানলেন? আপনার বাসা থেকে রেহান আমাকে সব বলেছে। একটু বেশি করছেন না? মনে হচ্ছে কাজে একদম ডুবে আছেন। যাই হোক, আপনাকে এখন বাসায় যেতে হবে, ডাক্তারকেও দেখাতে হবে। দরকার হয় কিছু খাবার আমি নিয়ে যাচ্ছি, বাসায় গিয়ে খাবেন। জিনিয়া মনে মনে হেসে বলল, আমাকে এভাবে আগে এখানে কেউ বলেনি। শুনতে ভালোই লাগছে। বিয়ে এমনই তো হওয়া চাই, আমার সব কাজে একাই ম্যানেজ করতে পারবে। দেখি আর কি কি করতে পারে আমার এই বোকা বিয়েটা। জিনিয়া বলল। ওকে, নিয়ে নিন, আমি বাসায় গিয়ে খাবো। রাফি কিছু খাবার ড্রাইভারকে নিতে বলল, আর রাফি জিনিয়াকে ধরে গাড়িতে বসিয়ে দিল। কিছুক্ষণ পর ওরা বাসায় রওনা দিল। বাসায় আসতে শরীফ চৌধুরী মেয়েকে দেখে বলল, কিরে মা, কি হয়েছে? ড্রাইভার আমাকে কল করে বলল তুই পায়ে আঘাত পেয়েছিস। রাফি জিনিয়াকে সোফায় বসিয়ে বলল, স্যার, খালি পায়ে হাঁটছিল, বিচে কাচের একটা ছোট টুকরো ঢুকে গেছিল। আমি বের করে ব্যান্ডেজ করে দিয়েছি। আমার মনে হয় ডাক্তারকে দেখানো উচিত। হ্যাঁ, আমি আগেই ডাক্তারকে খবর দিয়ে নিয়ে এসেছি। ডাক্তার, এদিকে আসুন, দেখুন তো কি হলো। ডাক্তার এসে জিনিয়ার ব্যান্ডেজটা খুলে ভালো করে ড্রেসিং করে আবারও ব্যান্ডেজ করে দিল। কিছু ওষুধ লিখে দিয়ে বলল, ওই ওষুধগুলো আনিয়ে দিবেন, কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। শরীফ সাহেব ডাক্তারকে বললেন, ভয়ের কিছু নেই তো? আরে না, সব ঠিক আছে। জিনিয়া মনে মনে বলল, কি শুরু করেছে সবাই? এই ছোটোখাটো কাটায় কি হবে আমার? অবশ্য এরা আর কি জানে আমার সম্পর্কে? বরাবরের মতো এসব দেখে যাওয়াই ভালো। ডাক্তার চলে গেলে শরীফ সাহেব মেয়ের পাশে বসে বলল, দেখে শুনে চলবি না, এখন একদম রেস্টে থাকতে হবে কিন্তু। তুমি আব্বু চিন্তা করো না, সামান্য চোট, ঠিক হয়ে যাবে। দেখো, আমি জানি না, ঠিক না হওয়া পর্যন্ত রেস্ট থেকে ওঠা যাবে না। আচ্ছা ঠিক আছে। শরীফ সাহেব রাফির দিকে তাকিয়ে বলল, রুমে নিয়ে যাও, ওকে স্যার। সাবধানে। হুম। রাফি জিনিয়াকে রুমে এনে খাটে বসিয়ে দিল। জিনিয়া বলল, কোথায় আমার খাবার? রাফি অবাক হয়ে মনে মনে বলল, এখনও খাবার নিয়ে পড়ে আছে। আমি মনে করেছিলাম এখন শুয়ে রেস্ট নেবে, এ তো দেখছি খাবার নিয়ে পড়ে আছে। রাফি বলল, আছে, আনি ফ্রিজে রাখতে বলেছি, কাল খাবেন। এখন আপনি ঘুমাবেন। খাবারগুলো নিয়ে আসেন, আমার খেতে ইচ্ছে করছে। ম্যাম অলরেডি অনেক খেয়েছেন। তো কি, আরও খেতে ইচ্ছে করছে? জি আমি এখন পারবো না, আর স্যার আমাকে রাগ করবে। আপনি আমার প্রিয়ে নাকি স্যার? আপনার। তাহলে আমার কথা শুনুন, স্যারকে নিয়ে ভাবতে হবে না। আপনি অনেক জেদি। আচ্ছা আনছি, পরে শরীর খারাপ হলে বুঝবেন।
রাফি চলে গেলে জিনিয়া মনে মনে হেসে বলল, হ্যাঁ, জেদি তো আমি অবশ্যই, তবে আমার জেদ সম্পর্কে তো কিছুই জানো না। এর মাঝে জিনিয়ার ফোন বেজে উঠল। জিনিয়া দেখলো রাহুল কল করেছে। হ্যাঁ রাহুল, বলো। ম্যাম, আপনার বোনের উপর যারা নজর দিয়েছিল ওরা জনির লোক। জনি? এটা আবার কে? ম্যাম, আন্ডারওয়ার্ল্ডের ছোট মোটো ইঁদুর। আপনি বললে ওদেরকে বেড়ালের মুখে দিয়ে দেই। রাহুল আমার ফ্যামিলির দিকে যে নজর দেয় আমি তাকে কখনো ছেড়ে দেওয়া পছন্দ করি না। বুঝে গেছি ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন। ওই বুড়োটা? ইন্টারেস্টিং। ওকে বলো আগামী সপ্তাহে দেখা হচ্ছে। ওকে। রাফি খাবারগুলো নিয়ে এসে বলল। ম্যাম আপনি হাসছিলেন যে, সব ঠিক আছে তো? জিনিয়া মনে মনে বলল। সবকিছু শুনে ফেললো নাকি? রাফির দিকে তাকিয়ে জিনিয়া বলল, কি বলছেন এসব? আমি হাসতে পারি না। না তা বলছি না, মানে এভাবে হাসতে দেখিনি কখনো। আপনাকে বলে হাসতে হবে নাকি? আমি সে কথা বলিনি ম্যাম। তো কি বলেছেন? রাফি মনে মনে বলল। কি জন্যে যে বলতে গেলাম, খামোখা রাগ শুনলাম। খাবারগুলো সামনে দিয়ে রাফি বলল, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আপনি খেয়ে নিন। জিনিয়া বলল। এতটুকু? হ্যাঁ, বাকিটুকু পরে খাবেন। জিনিয়া কিছু বলতে গিয়েও আর বলল না। খাবারটা খেতে খেতে জিনিয়া বলল, আপনি এখন যেতে পারেন। আপনি খাবার শেষ করুন, তারপর আমি যাব। বললাম না যেতে পারেন। রাফি কিছু না বলে চলে গেল। পরদিন সকালে রাফি ঘুম থেকে উঠে গেল সকাল সকাল। উঠেই ফ্রেশ হতে চলে গেল। এদিকে আকরাম সাহেব কফি খেতে খেতে বলল, বশির মাইকে ডাকো। ছোট সাহেব তো ঘুমাচ্ছে। বললাম না ডাকো। বসি দ্রুত চলে গেল। একটু পর মাহির হাই তুলতে তুলতে এসে চেয়ারে এসে বসে বলল, ড্যাড, এত সকালে কেন ডাকলে? আকরাম সাহেব কফিটা রেখে বলল। মাই, তুমি জিনিয়াকে পেছন থেকে ছেড়ে দাও, ভুলে যাও সব। মাহির অবাক হয়ে বলল, ড্যাড, কি হয়েছে? হঠাৎ কি হয়েছে তোমার? এখন এসব বলছো কেন? মাই যা বলেছে তাই করো, জিনের কাছ থেকে 100 দূরে থাকবে। কাল রাতে আমি তোমাকে কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি লেট করে বাসায় ফিরেছো। কিন্তু ড্যাড, হঠাৎ কি হলো? মাই, তুমি যে জিনিয়াকে চেনো সে একজন বিজনেসম্যান ছাড়া অন্য কিছু। মানে? মানে এই সমাজে একজন বিজনেসম্যান ম্যাম, কিন্তু তার আরেকটা রূপ আছে যেটা ভয়ঙ্কর। কি বলছো? আমি বুঝতে পারছি না। জিনিয়াকে জানো? কে? আন্ডারওয়ার্ল্ডের কুইন। মানে? মানে তোমার ভাবনার চেয়েও ভয়ঙ্কর। জিনিয়া বোনকে কিডন্যাপ করার জন্য আমি আন্ডারওয়ার্ল্ডে একজনকে ডনের সাথে কথা বলছিলাম। আজ সকালে খবর পেলাম সেই গ্রুপটা কারা যেন মেরে ফেলছে। ওই গ্রুপে মিনিমাম 1000-এর উপর লোক ছিল, আর এক রাতে ফিনিশ হয়ে গেছে। আর ওইসব জিনিয়ার লোকেরই কাজ। যেভাবে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? মাহির অবাক হয়ে বসে আছে। এটা তো অবিশ্বাস্য ড্যাড। কিছু জিনিস বিশ্বাস না করলেও করতে হয়। তুমি আমার একমাত্র ছেলে, তোমার কিছু হলে আমি নিজের মা করতে ক্ষমা করতে পারবো না। তাই এসব থেকে তুমি দূরে থাকো। তুমি ব্যাংক চলে যাও, আমি তোমাকে পরে ডেকে নেব। কিন্তু আর কিন্তু না। এই নাও টিকিট, কালকেই তোমার ফ্লাইট। এদিকে শরীফ সাহেব জিনিয়ার দেখাশোনার জন্য দুজন মহিলাকে রেখে দিয়েছে। রাফি ফ্রেশ হয়ে নিচে সে কফি বানাতে গেল। ততক্ষণে ওই মহিলারা কফি বানিয়ে জিনিয়ার রুমে চলে এসেছে। জিনিয়া উঠে ওনাদের দেখে বলল, আপনারা কারা? ম্যাম, স্যার আমাদের আপনার দেখাশোনার জন্য রেখেছে। আমাকে? আব্বু কোথায়? শরীফ সাহেব রুমে ঢুকতে ঢুকতে বলল, আমি এই যে। এখন কেমন লাগছে মা? পায়ের ব্যথা করেছে? জিনিয়া এসব বাদ দিয়ে বলল, আব্বু এসব কি? কেন? এদের লাগবে না। কেন? এরা তোকে দেখে রাখবে। তুই তো ভালো করে হাঁটতে পারছিস না। তাছাড়া তোর মা কালকে রাতে আমাকে বারবার করে বলে দিয়েছে আমার মেয়ের যেন কিছু না হয়, না হলে আমার কপালে শনি আছে। আব্বু আমার লাগবে এসব। তাহলে কিভাবে হবে? আব্বু আমার দেখে রাখার জন্য তুমি তো আছো। আমি তো সারাদিন অফিসে থাকি, আমি কি তোর কাছে সবসময় থাকতে পারি? সমস্যা নেই, আমার পিয়ে আছে না। পিয়ে? মানে রাফি? হ্যাঁ, ও সব দেখে নেবে। মানে? মানে সিম্পল, আমার পিয়ে আমার সব কাজ দেখে নেবে। শরীফ সাহেব কিছু বলতে যাবে তখনই রুমে রাফি হাতে কফি নিয়ে ঢুকলো। রাফি বলল, ম্যাম উঠে পড়ুন, কফি নিয়ে চলে এসেছি। কফিটা নিয়ে ভেতরে আসতে সবাইকে দেখে রাফি অবাক হয়ে গেল। রাফিকে কফি আনতে দেখে জিনিয়া বলল, এই তো রাফি সাহেব চলে এসেছে, কফিও নিয়ে এসেছে। আব্বু তুমি এদের নিয়ে যাও, তাছাড়া আমি বাইরের কাউকে এতটা বিশ্বাস করি না। শরীফ সাহেব মাথা নাড়িয়ে বলল, ওকে, তুই যেমন চাস তেমনই কর। আমি এদের নিয়ে যাচ্ছি, তুই কিন্তু নিজের খেয়াল রাখবি।
রাফির দিকে তাকিয়ে শরীফ সাহেব বলল, রাফি, জি স্যার। আমার মেয়ের যেন কোনো কিছুর সমস্যা না হয়, না হলে কিন্তু আমি তোমাকে সমস্যা বানিয়ে দেবো। রাফি ঘাবড়ে গিয়ে বলল, আপনি কিছুই টেনশন করবেন না, আমি আছি তো। ম্যামের সব কিছু আমি নিজে দেখে নেব। গুড, আমি বের হচ্ছি। ওকে। ওনারা চলে গেলেই রাফি জিনিয়াকে কফিটা দিয়ে বলল। ম্যাম, একটা কথা ছিল। জিনিয়া কফিটা খেতে খেতে বলল, কি কথা? না মানে আপনার দেখাশোনার জন্য ওনাদের রাখলে ভালো হতো। কেন? আপনি আছেন কি করতে? না মানে কিসের মানে? আমি তো ছেলে মানুষ, ওনারা থাকলে আপনার ভালো করে কেয়ার করতে পারতো। জিনিয়া চোখ ছোট করে বলল, রাফি সাহেব, আপনি একটু বেশি বলছেন। সরি ম্যাম, আসলে আমার মনে হলো তাই বললাম। নিজের মনকে সামলান, এত ভাবতে হবে না। জি। আমি বাইরে গার্ডেনে যাব, আমাকে নিয়ে চলুন। এখন? তো কখন? নিয়ে চলুন আমাকে। আচ্ছা, আমার হাতটা ধরুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। রুমের বাইরে এসে রাফি বলল, ম্যাম, এখন কেমন ফিল হচ্ছে? মানে পায়ে কি ব্যথা আছে? হ্যাঁ, এখনো আছে, তবে কাল থেকে একটু বেটার মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় রাফি বলল, আস্তে আস্তে ম্যাম, দেখে নামুন। আমি কি বাচ্চা নাকি? আমাকে এত বলতে হবে না। রাফি মনে মনে বলল, বাচ্চাদের মতোই তো সব সময় চেতে থাকে। একটু নামতেই হঠাৎ করে জিনিয়া পা সামলাতে না পেরে পড়ে যেতে লাগলেই রাফি জিনিয়াকে ধরে ফেলল। জিনিয়া সিঁড়ির দিকে তাকিয়ে বলল, একটুর জন্য বেঁচে গেছি। রাফি বলল, দেখলেন, আমি বলেছিলাম দেখে পা ফেলতে, আমি না হলে তো এখন আরেকটা পা যেত। জিনিয়া রাফির কথায় কান না দিয়ে নিজের কোমরের দিকে তাকিয়ে আছে। রাফি বলল, জিনিয়া চোখ উঠিয়ে রাগী সুরে বলল, আপনার হাতটা একটু বেশি চলে মনে হচ্ছে। হাত? কেন ম্যাম? বলি হাতটা কোথায়? কোথায় আবার? রাফি হাতটা সরিয়ে ভ্যাবাচাকা হয়ে বলল, সরি ম্যাম, আমার কোনো দোষ নেই। আমি তো আপনাকে বাঁচানোর জন্যে সত্যি আমি। চুপ! আপনি না যতটা ন্যাকা সাজেন ততটা না। আমার সাথে ফ্লার্ট করছেন? রাফি ভয় পেয়ে মনে মনে বলল, আচ্ছা জ্বালাতো, আমি কি ইচ্ছে করে ওখানে হাত দিয়েছি নাকি? আমি তো পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্যে ধরেছি। আমার কি দোষ? কেন যে আমি এই কোম্পানিতে চাকরি করতে এসেছিলাম। জিনিয়া রেগে বলল, হনুমানের মতো তাকিয়ে আছেন কেন? আমাকে এখন নিয়ে চলুন। একে তো উল্টাপাল্টা কাজ করবে, আবার এভাবে ন্যাকা সাজবে। সরি ম্যাম। পারেন তো এই এক কথা বলতে? নিয়ে চলুন এখন। আচ্ছা আসুন, আস্তে পা রাখুন এবার, না হলে পরে আমাকে আবার ঝাড়ি শুনতে হবে। জিনিয়া থেমে রাফির দিকে তাকিয়ে বলল, কি বললেন? আমি ঝাড়ি মারি? রাফি মনে মনে বলল, ইস, কি বলে ফেললাম, নিজের মুখটাও চুপ রাখতে পারি না। রাফি বলল, সরি। রাখুন আপনার সরি। আমাকে এ কথা বলার সাহস হয় কিভাবে? ম্যাম, রেগে আমাকে ফায়ার করে দিন, আমি আপনার পিএ হওয়ার যোগ্য না। জিনিয়া মনে মনে বলল, ও, আমাকে রাগিয়ে জব থেকে বাঁচার ধান্দা? বাহ, কি বুদ্ধি আমার পিয়ের। চান্দু, এত জলদি কিসের? আমার হাত থেকে তোমার বলতে গেলে আর মুক্তি নেই। তোমাকে পার্মানেন্টলি সেভ করে ফেলেছি আমার পিএ হিসেবে। জিনিয়া রেগে বলল, তারপর কয়টা খাবেন? রাফি মুখে হাত দিয়ে বলল, তাহলে কথা না বলে আমাকে নিয়ে চলুন। আসুন, ধীরে ধীরে। ধুরবাল, আমি এভাবে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবেন? আমি কি করে বলবো? আপনি আমার পিয়ে, আপনি জানেন কেমন পিয়ে যে এটুকু পারবেন না। তাড়াতাড়ি কিভাবে যাব তার ব্যবস্থা করুন। জিনিয়ার এমন কথা শুনে রাফি মনে মনে বলল, কেউ আমার একটু মার আমাকে। কোথায় ফেসে গেছি আমি? এদিকে গেলেও আমার দোষ, ওদিকে গেলেও আমার দোষ। রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বলল, আবার তাকিয়ে আছেন, কিছু করুন, এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? রাফি মনে মনে বলল, না, থাপ্পড় খেতেই হবে, উপায় নেই, কোলে করে নেওয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু ম্যাম, এতে রেগে আবার আমাকে দোষ দেবে। দিক, রেগে মেগে আমাকে চাকরি থেকে বের করে দিলে ভালোই হবে, বেঁচে যাব আমি। রাফি আর কিছু না ভেবে জিনিয়াকে একটানে কোলে তুলে নিল। জিনিয়া মনে মনে বলল, আমি জানতাম গাধাটা এটাই করবে। সুযোগ পেলেই আমাকে কোলে তুলে নেয়া। ভাবছি আমার কাছে আসতে, যেখানে অন্যরা 10 বার ভাবে। এত বড় বিজনেসম্যান আমি,
তার চেয়ে বড় কথা, আন্ডারওয়ার্ল্ড আমার নামে যেখানে কাঁপে, সেই আমাকে এই ছেলে এভাবে যখন তখন যা খুশি করে চলেছে। কিন্তু এতে আমার যেন কেমন রাগ হয় না। বিষয়টা একটু আশ্চর্যজনক, মানে আমিও কিছু বলতে পারি না, কেমন একটা অনুভূতি হয় মনে, আমাকে কেমন চুপ করিয়ে রাখে। রাফি জিনিয়াকে বাইরে গার্ডেনে এনে বসিয়ে দিল। জিনিয়া চুপ করে এখনো রাফিকে দেখে চলেছে। রাফির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, জানি আমার এটা করা উচিত হয়নি। আপনাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। নিন, থাপ্পড়টা মেরেই দিন। জিনিয়া মনে মনে বলল, গাধা একটা, তবে এই ভীতু মুখটা দেখতে বেশ লাগে। জিনিয়া আস্তে করে বলল। আপনি তো দাঁড়িয়ে আছেন, মারবো কি বা? রাফি বসে পড়ল, মুখটা এগিয়ে দিয়ে বলল, নিন। আমার এখন মুড নেই, পরে দেখা যাবে। রাফি অবাক হয়ে মনে মনে বলল, থাপ্পড় মারার জন্য আবার মুডের দরকার হয় নাকি? এই মেয়েটা মনে হয় ভুল করে এই গ্রহে জন্ম নিয়েছে। এর তো অন্য কোনো গ্রহে জন্ম নেওয়া উচিত ছিল। রাফি উঠে বলল, আপনার কিছু লাগবে? না, আমার ল্যাপটপটা নিয়ে আসুন। ওকে। রাফি ভেতরে চলে গেল। এদিকে জাহানারা ফোন নিয়ে দৌড়ে শাহনাজ বেগমের কাছে এসে বলল, ম্যাডাম ফোন করেছে। কে রে? আপনার ভাই মনে হয়। কই দে তো। হ্যালো ভাইজান। হ্যাঁ রে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের না আসার কথা? হ্যাঁ, সে তো আসবো। তুমি তো জানো জিনিয়ার আব্বু এখনো বাসায় আসে না। জিনিয়াও পরশু ওখানে গেছে। জিনিয়া আসলে ওকে সাথে নিয়ে আসবো। সেটা আমি জানি না। তোরা কাল না হয় পরশু আমার বাসায় চলে আসবি। মেয়েটার বিয়ে আর তোরা আসবি না, আমি কিন্তু কিছুই শুনবো না। আচ্ছা, আমি তাহলে ফোন দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা, রাখছি তাহলে। ওকে। শাহনাজ বেগম ফোনটা রেখে বলল, আমার হয়েছে জ্বালা, সবাই খালি বিজনেস আর বিজনেস নিয়ে পড়ে থাকে। বলি, ফ্যামিলির নামেও তো জিনিস আছে নাকি? কারও তো সে কথা মাথাতেই থাকে না। জিনিয়ার নাম্বারটা বের করে ওকে কল দিল। জিনিয়ার ফোনটা রাফির পকেটে বেজে উঠতেই রাফি ফোনটা বের করে দেখলো আম্মু নামে সেভ করা নাম্বার। রাফি কলটা ধরতে গিয়েও ধরল না, আবার বলল, না ধরলে ম্যাম আবার আমাকে কথা শোনাবে। তাই রাফি ফোনটা ধরে সালাম দিয়ে বলল, জি ম্যাডাম। কে? ম্যাডাম আমি রাফি। ও, জিনিয়ার বিয়ে তাই না? জি জি। তা জিনিয়া কোথায়? ম্যাম গার্ডেনে বসে আছেন, আমি দিচ্ছি। তাড়াতাড়ি দাও তো। রাফি ফোনটা নিয়ে দ্রুত জিনিয়ার কাছে এসে বলল, ম্যাম আপনার বাসা থেকে কল করেছে। জিনিয়া ল্যাপটপ থেকে মুখ উঠিয়ে বলল, কে কল করেছে? যে আপনার আম্মু ফোন করেছে। রাফির কাছ থেকে ফোনটা নিয়ে জিনিয়া বলল, হ্যাঁ মা বলো। কিরে, তোর কি অবস্থা এখন? পায়ের অবস্থা কেমন? সব কিছু ঠিকঠাক আছে, আর দুদিন গেলেই সেরে যাবে মনে হয়। তোর মামা ফোন করেছিল তো? তোর কাছে বললাম না মার্সিয়ার বিয়ে, ফোন করে আমাদেরকে কাল বা পরশু অবশ্যই যেতে বলেছে। কিন্তু আমি তো এখানে। তোর আব্বু কোথায়? লোকটাকে এতবার কল করছি, আমার কল ধরছেই না। আব্বু মনে হয় কোনো মিটিংয়ে আছে। সারা জীবন তো ওই মিটিং মিটিং করেই গেল। আমার সোজা কথা, তুই কাল অথবা পরশু বাসায় চলে আসবি। সে না আসুক, ওই বিজনেস নিয়ে পড়ে থাক। তুই বাসায় চলে আসবি কাল বা পরশু। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু আচ্ছা, আবার কিসের কিন্তু? বললাম না বাসায় চলে আসবে। আমি আব্বুর সঙ্গে কথা বলে জানাচ্ছি। সে কথা বলিস আর না বলিস, আমি যেন কাল অথবা পরশু থেকে বাসায় পাই, এটাই আমার শেষ কথা। ফোনটা কেটে গেলে জিনিয়া বলল, যাক বাবা, আম্মু দেখছি রেগে আছে। না মানে, না মনে হয় বাসায় না গিয়ে কোনো উপায় নেই। জিনিয়া ফোনটা রাফির দিকে দিয়ে বলল, আমাদের মনে হয় বাসায় যেতে হবে। ফোন না নিয়ে রাফি বলল, ওকে, আমি তাহলে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এটা ধরুন। ম্যাম ফোন তো এমনিতে আমার কাছে আছে, আর অফিসের ফোন আমার কাছে আছে। এটা তো আপনার পার্সোনাল ফোন, এটা আমার মনে হয় আপনার কাছে থাকাই ভালো হবে। জিনিয়া রাগে চোখে রাফির দিকে তাকিয়ে বলল, আপনি আমার পিয়ে না? সে তো পিয়ে, কিন্তু। আবার কিসের কিন্তু? এবার কিন্তু আমার মাথা হেট হয়ে যাবে। রাফি ফোনটা নিয়ে বলল, তার কি দরকার? আপনার মাথা হেট হলে ওই আপনার থেকে আমার সমস্যাই বেশি হবে। যাক, ভালোই বুঝতে পারছেন। যান, লাগেজ গুছিয়ে নিন। ওকে। এদিকে রাফির বন্ধু হিমেল রাফিদের বাসায় আসতে দেখলো আঙ্কেল আন্টি বসে আছে।
হিমেলকে দেখে রাফির আব্বু সিরাজ শেখ বলল, হিমেল, আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম। হিমেল এসে বসে বলল, কি হয়েছে আঙ্কেল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তোমাকে ডাকলাম কিছু কথা বলতে। কি কথা আঙ্কেল? তুমি তো রাফির বন্ধু, তোমার তো সব জানার কথা। আসলে আমরা রাফির বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। মেয়ে দেখেছি একটা। আচ্ছা, রাফি কি কোনো মেয়েকে পছন্দ করে? আঙ্কেল, বিয়ে ঠিক করে ফেলেছেন? না, আমরা শুনেছি একটা মেয়ের কথা, ছবি দেখেছি। যদি রাফির কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে ও বাসায় আসলে দেখে আসি। ও আচ্ছা। না আঙ্কেল, রাফিককে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি, ও ওসবের মাঝ নেই। সিরাজ সাহেব হেসে বলল, তাহলে তো ভালো কথা। তাহলে রাফি বাসায় আসলে ওকে নিয়ে যাওয়া যাবে, কি বলো আয়শার মা? হ্যাঁ, তাই ভালো হবে। বাবা হিমেল, তোমাকে কিন্তু থাকতে হবে, আর ওই হাসনাতকেও থাকতে বলো। তোমরা দুজন অবশ্যই থাকবে। সে থাকবে। তাহলে আমি আসি আন্টি এখন? হ্যাঁ, আসো। হিমেল বাসা থেকে বেরিয়ে হেসে বলল, যাক, রাফির বিয়ে তাহলে এবার হবে। খুশির খবরটা দেই বেটাকে। রাফিকে ফোন করতেই রাফি ফোনটা ধরে বলল, কি রে হিমেল? ভাই, খুশির খবর। কি রে, তুই কি বাবা হতে চলেছিস? না রে, তুই বর হতে চলেছিস। মানে আঙ্কেল আমাকে একটু আগেই ডেকেছিল, আমাকে সব বলল। তুই বাসায় আসলে মেয়ে দেখতে যাবে, জলদি আয় বেটা। কি বলিস, আবার শুরু হয়েছে? বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার এখন। তা আঙ্কেল, আন্টিকে দেখে যা বুঝলাম তাতে এবার আর তোর বিয়ে না দিয়েই ছাড়বে না। মানে সিরিয়াস? জলদি আয়। রাখ ফোন, টেনশনে ফেলে দিলি, রাখ এখন। রাফি ফোনটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, আবার বাসা থেকে বিয়ের চাপ, কি করি এখন? না, কিছু একটা ভাবতে হবে, না হলে বউ নামক ঘন্টা আমার গলে ঝুলিয়ে দেবে এবার। লাগেজ গুছিয়ে রাফি বসে বসে ভেবে চলেছে কি করা যায়। এদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। শরীফ সাহেব অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিচে এসে খালেদ সাহেবকে বলল, মা, মনিকে ডাকো তো। ওকে। জিনিয়াকে রাফি ধরে আস্তে আস্তে নিয়ে নিচে আসলো। সোফায় বসে জিনিয়া বলল, আব্বু মিটিং কেমন হলো? ঠিকঠাক। তোমার কি অবস্থা? আমিও ঠিকঠাক। আম্মু ফোন করেছিল, তোমার উপর রেগে আছে অনেক। তাই নাকি? কি বললো? মার্জিয়ার বিয়ে তো, সেখানে যেতে বলেছে। ও, মনে ছিল না, কিন্তু আমার তো এখন যাওয়া অসম্ভব। একটা কাজ কর, তুমি চলে যাও। এখানে আমি সামলে নেব, চিন্তা করো না। ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কালকেই তাহলে চলে যাও, আমি টিকিট ম্যানেজ করে দিচ্ছি। ওকে। রাতে জিনিয়া ডিনার করে ওষুধটা খাওয়ার জন্য উঠতে গেল, তবে উঠতে পারল না। পায়ে এখনও ব্যথা আছে। টেবিলের ওপর ওষুধ রাখা। জিনিয়া তারপরও খাট থেকে নেমে আস্তে আস্তে যেতে লাগলো। টেবিলের একটু কাছে যেতেই শেষমেশ আর সামলাতে না পেরে জিনিয়া নিচে পড়ে গেল। নিচে পড়তেই জিনিয়া চেঁচিয়ে উঠল। নিচে শরীফ সাহেব রাফির সাথে কথা বলছিল। সবাই জিনিয়ার রুম থেকে চিৎকার শুনে দৌড়ে জিনিয়ার রুমে চলে আসলো। রাফি জিনিয়াকে নিচে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে জিনিয়াকে বলল, ম্যাম, আপনি এখানে? আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? শরীফ সাহেব বলল, মা, কি হয়েছে? আর তুই এখানে কেন? কিছু লাগলে বলবি তো, বাসায় 100টা লোক। তুই কেন এখানে উঠে আসলি? রাফি জিনিয়াকে তুলে খাটে বসিয়ে দিল। জিনিয়া বলল, আব্বু কিছু হয়নি, ওষুধটা নিতে গেছিলাম, কিন্তু হঠাৎ করে পড়ে গেছি। তাছাড়া ঠিক আছে আমি। রাফি চিন্তিত মুখে বলল, আরে কিছু লাগলে আমাকে বলতেন, আমি তো নিচেই ছিলাম। আপনি কেন একে একে এসব করতে গেছেন? এখন যদি পায়ে আরও চোট লাগতো, নিজের খেয়াল রাখতে পারেন না? জিনিয়া রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল, রাফিকে এমনভাবে বলতে প্রথম দেখলাম। তাছাড়া ওর মুখে চিন্তার ছাপ। আশ্চর্যজনক বিষয় হলো, আমার এতে ভালো লাগছে। আমাকে এভাবে বলার সাহস কারোর হয়নি আজ পর্যন্ত, কিন্তু রাফির মুখ থেকে শুনতে ভালো লাগছে। শরীফ সাহেব আর কিছু না বলে সবাইকে বাইরে যেতে বলল। নিজেও বাইরে চলে আসলেন। রাফি জিনিয়াকে ওষুধটা খাইয়ে বলল, কিছু লাগলে আমাকে বলবেন। এভাবে আন্দাজে কেন কাজ করতে যান? আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? আমি ছোট খুকি না।
আমি তো করতে চাই না, কিন্তু করতে বাধ্য। কেন? ও মা, আপনি তো সবসময় বলেন, ভুলে গেছেন ওই যে আমি পিয়ে, তাও আপনার। ও আচ্ছা, তা পিএ সাহেব কালকের ব্যবস্থা কি হয়েছে? সেটা নিয়েই তো স্যারের সাথে কথা বলছিলাম। সব কিছু ম্যানেজ হয়ে গেছে, কাল সকালে আমরা যাচ্ছি। ওকে, গুড। আচ্ছা আপনি শুয়ে পড়ুন, কাল সকাল সকাল বের হতে হবে। সে যাওয়া যাবে। এখন আমার মাথাটা একটু ম্যাসাজ করে দিন তো, মাথাটা খুব ধরেছে। রাফি এই কথা শুনে মনে মনে বলল, নাও, এবার এই কাজও আমাকে দিয়ে করাবে। আসলে যা বুঝলাম তাতে এই পিএ আর চাকর বাকরের মাঝে কোনো পার্থক্য নেই, খালি মালিক অথবা বসের কথা মতো ওঠা আর বসা। রাফি জিনিয়াকে শুইয়ে দিল। মাথার পাশে বসে জিনিয়ার মাথাটা ম্যাসেজ করতে লাগলো ভালো করে। কিছুক্ষণ পর জিনিয়া ঘুমিয়ে পড়ল, কিন্তু রাফি বুঝতে পারছে না ম্যাম ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে। রাফি হালকা করে ডাকলো, কিন্তু জিনিয়া সাড়া দিল না। রাফি মোবাইলটা অন করে দেখলো 11টা বেজে গেছে। জিনিয়ার মাথা থেকে হাত সরিয়ে জিনিয়ার মুখের দিকে তাকিয়ে আছে রাফি। 2 মিনিট তাকিয়ে রাফি মুচকি এসে দিল, মনে মনে বলল, কি নিষ্পাপ চেহারা, অসম্ভব মায়া চেহারায়, দেখো একদম বাচ্চাদের মতো লাগছে। ইচ্ছে হচ্ছে এই টসটসে গালটা টেনে দিই। এত কিউট মেয়েটা, আসলে এত রাগী আর জেদি কে বলতে পারবে? এই মুখটাকে দেখে এখন বোঝাই যাবে না, মনে হচ্ছে এক ঘুমন্ত পরী সামনে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ এভাবে থেকে জিনিয়ার গায়ে একটা চাদর দিয়ে এসিটা হালকা কমিয়ে রাফি লাইট অফ করে দিল। দরজাটা লাগিয়ে নিজের রুমে চলে গেল রাফি। শফিক সাহেব এসব দেখে মুচকে এসে কি যেন ভেবে চলে গেল। পরদিন সকালে রাফি বাসায় ফোন করতেই ছোট বোন ফোনটা ধরে বলল, ভাইয়া কেমন আছো? ভালো। কি করিস? স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আম্মু কোথায় রে? রান্না করছে। ও শোন, আম্মুকে বলিস আমি আজ বাসায় চলে আসছি। আজকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। রাফি ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেল। এদিকে জিনিয়া নাস্তার শেষে নিজেও রেডি হয়ে নিল। একজন লোক ওদের লাগেজ গাড়িতে উঠিয়ে রেখেছে আগেই। জিনিয়া বসে বসে আব্বুর সাথে কথা বলছে। রাফি নিচে এসে জিনিয়াকে রেডি দেখে মনে মনে বলল, বাবা আজকে এত জলদি? বল দেখছি না তো। যাই হোক, উঠছে ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করতে হলো না। রাফি আসতেই জিনিয়া বলল, আব্বু, রাফি সাহেব এসে গেছে, তাহলে আমরা আসি? হ্যাঁ, দেরি করা ঠিক হবে না। আর তুমি কিন্তু জলদি চলে আসবে, না হলে আম্মু তোমাকে কি করবে কে জানে। হ্যাঁ হ্যাঁ, তোর মাকে আমি সামলে নেব, তাহলে বেরিয়ে পড়। হুম। রাফি জিনিয়াকে ধরে বাইরে নিয়ে এসে গাড়িতে বসে দিল। এরপর দুজনে বেরিয়ে পড়ল। গাড়িতে এসে জিনিয়া ফোন টিপতে টিপতে হঠাৎ বলে উঠল, রাফি সাহেব। জি ম্যাম। কাল রাতে আপনি ওভাবে কি দেখছিলেন? কাল রাতে? রাফি চমকে উঠে মনে মনে বলল, কি ব্যাপার, কাল রাতের কথা ম্যাম কি করে জানলো? কাল রাতে তো আমি ম্যামকেই দেখছিলাম, কিন্তু ম্যাম তো ঘুমিয়ে গেছিল, তাহলে জানলো কি করে? রুমে তো আর কেউই ছিল না, কেমনে কি? এখন কি বলি? জিনিয়া রাফিকে চুপ থাকতে দেখে ফোনটা রেখে বলল, চুপ করে আছেন যে, বলুন। না না ম্যাম, কি দেখব, আমি তো আপনার সেবাই করছিলাম। আপনি ঘুমিয়ে যাবার পর। হ্যাঁ, ঘুমিয়ে যাবার পর কি দেখছিলেন ওভাবে? কিছু না, কিছু না। আপনি ঘামছেন কেন? গরম, গরম পড়ছে তো। গাড়িতে এসি চলছে। ও, এসি চলছে? তাই তো, আসলে আমি একটু ঘামি, মানে এসিতেও ঘামি, তাই মনে হয়। এখনো বলেননি কিন্তু। রাফি মনে মনে বলল, ফেঁসে গেছি রে, কি বলবো এখন? আর ম্যাম জানলো কি করে, সেটাই তো বুঝতে পারছি না। না না, কিছু একটা বলে এখন ম্যামকে বুঝ দিতেই হবে, না হলে ম্যাম আমাকে ছাড়বে না। কি হলো? চুপ করে থাকা লোক আমার কিন্তু একদম সহ্য হয় না। ম্যাম, আপনাকে দেখছিলাম। জিনিয়া মনে মনে বলল, এটা কি হলো? ভেবেছিলাম কথা ঘুরিয়ে নেবে, কিন্তু এত সরাসরি বলে দিল। ধুর, মজাই নিতে পারলাম না। মজা যখন নিতে পারলাম না, তখন রাগ দেখাইতেই পারি। জিনিয়া রেগে বলল, আমাকে দেখছিলেন? রাফি সাহেব ভুলে যাবেন না আমি কে আর আপনি কে। তাছাড়া আমাকে রাতের সুযোগ নিয়ে আপনি দেখছিলেন? কোন মতলবে দেখছিলেন? না না, আপনি ভুল বুঝছেন। আপনি যা ভাবছেন তা একদম না। আসলে আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে আর যেতে পারিনি। আসলে আমি আপনাকে দেখছিলাম এই জন্যে যে
আপনি কিভাবে এত বড় বিজনেসম্যান হলেন? আপনাকে তো আর অন্য সময় দেখা যায় না, মানে ওভাবে। তাই একটু দেখছিলাম আর নিজেকে আপনার মতো করে তৈরি করব ভাবছিলাম। জিনিয়া মনে মনে হেসে বলল, বাহ, কথা তো ভালোই বানাতে পারে, তবে বেচারার মুখটা দেখার মতো কেমন ভয়ে ঘেমে গেছে। জিনিয়া বলল, আচ্ছা তাই নাকি? হ্যাঁ সত্যি, কিন্তু ম্যাম আমি বুঝতে পারছি না যে। আমি কি করে জানলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটাই। রাফি সাহেব রুমে যে ক্যামেরা ছিল সেটা আপনার দেখা উচিত ছিল। ক্যামেরা? হো তাই বলি। আপনি আমার পিএ, আপনার তো এতটুকু সেন্স থাকা দরকার। সরি ম্যাম, এরপর থেকে ক্যামেরা চেক করে নেব। কি? না না কিছু না, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে। জিনিয়া মনে মনে হেসে চলেছে। দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে। রাফি আর জিনিয়াও পৌঁছে গেছে। অবশ্য ওরা আগেই চলে এসেছে, তবে রাফির জোরাজোরিতে জিনিয়াকে আগে অফিসে আসতে হলো। ওরা অফিসে আসতে নিতু রিসিভ করে নিল দুজনকে। জিনিয়া নিজের কেবিনে এসে বসে পড়ল। পুলিশদের ডিউটি ফ্রি করে দিল রাফি। রাফি নিতুকে টাকাটা নিয়ে আসতে বলল। নিতু টাকার ব্যাগ আর চেকটা এনে রাফির কাছে দিল। রাফি জিনিয়ার সামনে রাখলো, বলল, ম্যাম এই যে টাকা আর চেক। জিনিয়া রেগে বলল, রাফি সাহেব, আপনি এসবের জন্য আমাকে এখন অফিসে নিয়ে আসলেন? মাফ করবেন ম্যাম, কিন্তু এটা আমাকে চিন্তায় ফেলে রাখছে, শান্তি মতো থাকতে দিচ্ছে না। বারবার মনে হয় কিছু হয়ে গেল না তো। আর এই টাকার কিছু হলে তো আমাকে বেঁচেও এই টাকা আমি শোধ করতে পারবো না। আপনার হাতে দিয়ে দিলাম, আমার দায়িত্ব কমপ্লিট। জিনিয়া রাফির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাধা একটা। নিতু, জি স্যার। আপনি আমাদের অ্যাকাউন্ট হেড ম্যানেজারকে ডাকুন তো। ওকে। নিতু চলে গেল। জিনিয়া রাফিকে বলল, টেনশন তাই না? আপনাকে এবার এই টেনশনের গাড়িতেই চড়িয়ে দিব। মানে? ম্যাম আমি বুঝলাম না। এবার বুঝবেন। নিতু ম্যানেজারকে নিয়ে চলে আসলেন। ম্যানেজার বললেন, ম্যাম ডেকেছেন? জি রউফ সাহেব, রাফি সাহেব এখন থেকে অ্যাকাউন্টের পুরো A to Z নিজ দায়িত্বে দেখাশোনা করবেন। ম্যাম এটা কি ঠিক হবে? কেন? না মানে অ্যাকাউন্টের বিষয় উনি কি করে? সব উনি বুঝে নেবেন। আপনারা এখন থেকে সব ফাইনাল রিপোর্ট রাফি সাহেবকে দেখাবেন, আর ওনার পারমিশন ছাড়া যেন কিছু না হয়। আর রাফি সাহেব, অ্যাকাউন্টের এদিক থেকে ওদিক হলে আমি আপনাকে টাকার মেশিনে ছাপিয়ে অ্যাকাউন্টে রেখে দিব। রউফ সাহেব এক প্রকার মনে মনে রাগ হলেন। এমন মনে হচ্ছে যেন রাফিকে এই পাওয়ার দেওয়ার জন্য উনি একদম খুশি না। তবে কিছু না বুঝতে দিয়ে উনি চলে গেলেন। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে। জিনিয়া কলম নাড়াতে নাড়াতে বলল, কাজে লেগে পড়ুন তাহলে। ম্যাম এটা ঠিক না। ঠিক না ভুল সেটা আপনার কাছ থেকে শুনতে হবে নাকি? না মানে? মানে শোনার অভ্যাস নেই আমার। ম্যাম আমি বাসায় যাব। রাফি মনে মনে রাগ করে বলল, মনে হচ্ছে সোজা এই 15 তালা থেকে টুস করে পড়ে মরে যাই। এত কিছু সামলাবো কি করে? মনে হচ্ছে এই অফিসটা আমার, সব কিছু আমার কাছে চাপিয়ে দিয়ে এদিকে ম্যাডাম যে কি পায়। আরে বাবা, আমিও তো মানুষ, সেটাই পাগলের মাথায় কি করে আসবে? জিনিয়া রেগে বলল, বাসায় যাব আমি। নিতু জিনিয়ার রাগ দেখে কেটে পড়ল। রাফি কিছু না বলে জিনিয়াকে ধরে নিয়ে আসলো। গাড়ি চালিয়ে সোজা জিনিয়ার বাসায় চলে আসলো রাফি। জিনিয়াকে রুমে দিয়ে রাফি সোজা বাসায় চলে আসলো। বাসায় আসতেই আয়েশা এসে বলল, আম্মু, ও আম্মু, ভাই চলে এসেছে। রাফির আম্মু বেরিয়ে এসে বলল, চলে এসেছিস? আমি মনে করছিলাম 2-1 দিন পর আসবি। মা, কাজ শেষ হয়ে গেল তাই চলে আসলাম। আব্বু কই? সে আর কই থাকবে, বন্ধুদের সাথে চা খাচ্ছে মনে হয়। যা তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আয়েশা বলল, তার আগে আমার জিনিস কই? আরে পাগলি, এই যে নে তোর জিনিস। ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। আয়েশা দৌড়ে রুমে চলে গেল। রাফি রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। এদিকে জিনিয়ার আম্মু জিনিয়াকে ধরে খাটে বসিয়ে দিল। চুল মুছে দিতে দিতে বলল, আমি কি ডাক্তার আবার ডেকে পাঠাবো? দেখে শুনে চলতে কি হয়, নিজের খেয়াল রাখা যায় না? আচমকা পায়ে ফুটে গিয়েছিল। এখন তো কত কিছু বলবি। আচ্ছা এখন বলো, কখন যাবে মামার বাসায়? কালকে সকালে যাব।
আচ্ছা তাহলে আমি রাফিকে কল করে জানিয়ে দিই, সকাল সকাল চলে আসবে। এ কথা শুনে শাহানাজ বেগম বলল, এখানেও তোর অফিস? বলি যাচ্ছি বিয়েতে, কোনো অফিসে কাজে না। উমা, ও আমার বিয়ে, আমার সাথে তো থাকবেই। যা খুশি কর, আমার কথা কি শুনিস নাকি? রাগ করো না, আমার সব কিছুই তো ও দেখাশোনা করে, তো সাথে তো নিতেই হবে। কতবার বলেছি একটা বিয়ে করে নে। না, আমার কথা কানেই চায় না। বিয়ে করলে এসব কাজ বাজ জামাই দেখাশুনো করবে, তুই রিল্যাক্সে থাকবি। জিনিয়া হেসে বলল, তাহলে পিয়েকেই বিয়ে করে নি, কি বলো? জিনিয়ার মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, পাগল হয়েছিস? মুখে যা আসে তাই বলিস। তুমিই তো বললে, দেখলাম রাফি তো সব কিছু সামলাচ্ছেই, সমস্যা হবে না। হয়েছে, আর বক বক করতে হবে না। এবার যত কিছুই বলিস, আমি মার্জিয়ার বিয়ের পর তোর জন্য ছেলে দেখা শুরু করব, এটা মনে রাখিস। মা, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, তাছাড়া ছেলেদেরকে আমার একদম ট্রাস্ট করতে মন চায় না। তোমার মন তো কত কিছুই চায় না, ওসব আমি জানি না। আমি এবার ছেলে দেখব, বিয়ে তোমাকে করতেই হবে। না হলে তুমি ছেলে পছন্দ করে আমাদের বলবে, না হলে আমি ভাইজানকে বলবো ছেলে দেখতে। তুমি ছাড়বে না? আচ্ছা দেখছি। এদিকে মন্ত্রীর কাছে একটা কল আসলেই রুম থেকে সবাইকে বের করে দিয়ে উনি কলটা ধরল। ও পাশ থেকে একজন বলল, স্যার, জনের লোকদেরকে জনি মেরেছে। কথাটা শুনে উনি রেগে টেবিলের ওপর নিজের হাতটা আঘাত করে বলল, হোয়াট আর ইউ সিং? কিভাবে হলো? ওকে, একটা কাজ করো, আমার সাথে যত লিঙ্ক ছিল জলিলের সাথে সব কিছু গায়েব করে ফেলো। পুলিশ বা কেউ যেন কোনো কিছু ডিলিট করতে না পারে। ওকে স্যার। ওকে, বাকিটা আমি দেখছি। ওকে। ফোনটা রেখে উনি দ্রুত কোথায় যেন বেরিয়ে গেলেন। এদিকে মিলি এসে জিনিয়ার রুমে নক করতেই জিনিয়া বলল, ভেতরে আয়। আপু, তোমার পা কেমন আছে? গুড। আচ্ছা, তোকে আর কেউ ডিস্টার্ব করে না তো? মানে কেউ ফলো বা এনিথিং? আপু, তুমি থাকতে আর কে করবে, এখন সমস্যা নেই। গুড, কাল সকাল সকাল রেডি হয়ে নিস। আপু, একটা কথা বলি। বল। আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে যাই। পাগল নাকি? আম্মু মানবে নাকি? মিলি মুখ কালো করে বলল, আপু প্লিজ, তুমি বললে আম্মু কিছু বলবে না, প্লিজ আপু নিয়ে যাই। মিলি ওখানে এসব ভালো দেখায় নাকি? আমার তো মাত্র 3টা বন্ধু যাবে, সিয়াম, শিখা আর আফরিন। প্লিজ না হলে ওখানে আমি মজা করব কার সাথে? জিনিয়া একটু ভেবে বলল, ওকে নিয়ে যাস। মিলি খুশিতে জিনিয়াকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, আমার লাভলি আপু, আমি জানিয়ে দেই ওদের। মিলি দৌড়ে চলে গেল। রুমে এসে সিয়ামকে কল করলো মিলি। সিয়াম কলটা ধরে বলল, কিরে, এখন কল দিলি যে? একটা খুশির খবর আছে। কি? কালকে তুই, শিখা আর আফরিন আমাদের বাসায় চলে আসবি। কেন? হ্যাঁ, আমার মামাতো বোনের বিয়ে, ওখানেই যাব। কি বলছিস? কিন্তু আমরা? হ্যাঁ, তোরও যাবি। মিলি, পাগল হয়েছিস নাকি? এটা কিভাবে? বেশি কথা বলিস না, আমি একটু আগেই আপুর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, তারপরেই তোকে কল করলাম। মিলি, ওদের জানিয়েছিস? তোকেই আগে জানালাম, কাল গাড়ি পাঠিয়ে দেব, রেডি থাকবি। তুইও না, পাগলামির শেষ নেই। আচ্ছা, আরেকটা কথা, আমি কি পরবরে কিসে আমাকে ভালো লাগবে? সেটা আমি কি করে বলবো? তুই এমনিতেই তো সুন্দর, যা পরবি তাতেই মানাবে। কুত্তা, তুই বল। আমি? আচ্ছা, তাহলে তোর নীল রঙের একটা ড্রেস আছে না, ওটা পরিস। সত্যি? হ্যাঁ। ওকে, তাহলে কাল রেডি থাকিস। ওকে, ওদেরকে জানা আগে। রাতে খাবার টেবিলে রাফি আর সবাই খেতে বসেছে। এর মাঝে রাফির ফোনটা বেজে উঠল। আয়শা বলল, ভাইয়া, তোমার ফোন পাইছি রুমে। ফোন? এখন আবার কে কল করলো? নিয়ে আয় তো মা, দরকারি কল হতে পারে। আমি নিয়ে আসছি। রাফির আব্বু বলল, কিরে, অফিসের কি খবর? আব্বু,
আর বলো না, আমার বসটা একদম পাগল। মেয়ে মানুষ তো মাথায় গোবর ভরা। কেন রে, কি হয়েছে? কি হবে, আমাকে ম্যানেজার থেকে পিএ বানিয়েছে। এরপর আমি তো আগে ম্যানেজারের ছোট একটা পদে ছিলাম, এখন কি করেছে জানো? কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সব হিসাব নিকাশের দেখাশোনাটাও পুরোপুরি আমাকে দিয়ে বসে আছে। কেমন লাগে? ভালো তো। আরে এতে তো ভালো। দেখ, তুই নিশ্চয়ই ভালো কাজ করেছিস, তাই তোকে এত বড় দায়িত্ব দিয়েছে। দেখবি তুই একদিন আরো বড় পোস্টে যাবি। আমার তো গর্ব হচ্ছে। রাফি মনে মনে বলল, আব্বু, তুমি তো কিছুই বুঝতেছো না। ওই পেত্নিটাকে তো আমাকে সামলাতে হয়। তোমরা আর কি করে বুঝবা? আমি তো এই চাকরি হতে যত দূরে যেতে পারি ততই ভালো হয়, কিন্তু তারও কোনো উপায় রাখিনি ভূতনিটা। আয়েশা ফোনটা নিয়ে এসে বলল, ভাইয়া এই যে। রাফি ফোনটা নিয়ে দেখলো বলতে না বলতেই জিনিয়ার কল। মুখটা কালো করে বলল, এ আবার কেন ফোন করছে? নিশ্চয়ই কোনো ঝামেলা আমার উপর চাপাবে। রাতেও একটু শান্তি দেবে না। রাফি কল ব্যাক করতে যাবে অমনি আবারও কল আসলো। ফোনটা রিসিভ করে রাফি বলল, জি ম্যাম। এই এতক্ষণ লাগে কল ধরতে? কোথায় থাকেন? কতবার কল দিচ্ছি। একবার কেবলই তো দিলেন। একবার দিয়েছি তো ধরলেন না কেন? ম্যাম ডিনার করছি, ফোনটা রুমে ছিল। বাহানা তো ভালোই দিতে পারেন। যাই হোক, কাল সকালে রেডি হয়ে আসবেন। মিটিং আছে নাকি? প্রিয়া আপনি, আমি না। মিটিং থাকলে আপনার আগে জানার কথা। তাও ঠিক। তাহলে কি কারণে ম্যাম? কাল আমার কাজিনের বিয়ে। আমাকেও যেতে হবে? যিনি আর রেগে বলল, রাফি সাহেব, আপনি একটা কাজ করুন, এক্ষুনি একবার আমার বাসায় আমার সামনে চলে আসুন। আপনাকে একটু আদর করতে ইচ্ছে করছে। রাফি গালে হাত দিয়ে বলল, না থাক, এসবের আবার কি দরকার? আমি পৌঁছে যাব। একটু ভালো করে রেডি হয়ে আসবেন, মনে থাকে যেন। ওকে। জিনিয়া ফোনটা কেটে দিলেই রাফির আম্মু বলল, কি রে, কি হলো? কিছু না মা, কালকে সকালে বের হতে হবে। আর কি? কেন? ম্যামের কাজিনের বিয়ে, আমাকে যেতে হবে। ও আচ্ছা, কালকে চলে আসবি নাকি? জানি না, তা তো বললো না। রাফির আব্বু বলল, আমার মনে হয় 2-3 দিন থাকা লাগবে। আমি জানি এইসব বিয়েতে এমনই হয়। রাফি, কিছু জামা কাপড় নিয়ে যাস। সে পরে দেখা যাবে। আম্মু, মাছটা এদিকে দাও তো, তরকারিটা ভালো হয়েছে অনেক। নে, যা যা লাগে তুলে নে। দেখতে দেখতে রাত কেটে গেল। পরদিন সকালে মিলিয়ে এসে জিনিয়াকে তুলে দিল। জিনিয়া উঠে বসে বলল, ঘুম ঘুম চোখে বলল, কি রে, এত সকালে ডাকলি কেন? আপু ভুলে গেছো, মামাদের বাসায় যেতে হবে না? আমার বাসায়? ও তাই তো, বিয়ে তো মনে নেই। ফ্রেশ হয়ে নাও, আমি কি নাস্তা নিয়ে যেতে বলবো? না, আমি নিচে এসে করব। আচ্ছা। এই শোন। হ্যাঁ। রাফি এসেছে। রাফি মানে তোমার ওই হ্যান্ডসাম পিয়ে? জিনিয়া চোখ মুছতে মুছতে বলল, কি বলি? হ্যান্ডসাম? ও হ্যান্ডসাম? হ্যাঁ আপু, অনেক হ্যান্ডসাম। দেখতে কি সুন্দর, মনে হয় হলিউডের হিরো। হয়েছে, আর হিরোগিরির প্রশংসা করতে হবে না। যা রেডি হ, সকাল সকাল কি শুরু করেছে। মিলি চলে গেলেই জিনিয়া বলল, আজারা কথা যে কই পায়। হ্যান্ডসাম বলে কিনা, গাধাটা নাকি হ্যান্ডসাম। দেখতে তো ওই বানরের চাচাতো ভাইয়ের মতো লাগে। জিনিয়া বিড়বিড় করতে করতে ফ্রেশ হতে চলে গেল। আয়েশা রাফিকে বারবার ডেকে চলেছে। রাফি ঘুমের ঘোরে থেকেই বলল, কিরে কি হলো? ঘুমোতে দে। ভাইয়া যাবে না তুমি? অফিসে যাওয়ার সময় নাকি এখন? দেরি আছে। অফিসে না, বিয়েতে। তোমার বস কাল ফোন করে বললো না? রাফি লাফ দিয়ে উঠে বসে পড়ল। চোখ ডলতে ডলতে বলল, এই বাজে কত রে? 7:30। এই হয়েছে। আম্মুকে বল আমাকে কিছু নাস্তা বানিয়ে দিতে, আমি আসছি। নাস্তা রেডি, তুমি ফ্রেশ হয়ে আসো। ওকে, আমি এই যাবো আর আসবো। রাফি টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়েশা বাইরে আসলে আম্মু বলল, কি রে, উঠেছে? ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা, এই অমলেটটা নিয়ে রাখ। দাও আমাকে। এদিকে মিলি সকালে ওর ফ্রেন্ডসদের আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওদেরকে নিয়ে চলেও এসেছে। মিলি দৌড়ে নিচে নেমে আসলো। শাহনাজ বেগম জিনিয়াকে বলল, দেখেছিস তোর বোনের কাজ? থাক মা, থাক না, মজা করবে একটু। তাছাড়া মামা তো আর যেই সেই লোক না। এত বিশাল আয়োজন, কিছু বলো না।
তোর আজকারাতে মেয়েটা দিন দিন বেড়ে গেছে। বাদ দাও, তুমি রেডি হয়ে নাও। আমি শাড়িটা পরলেই হয়ে যায়, তুই রেডি হ যা। মিলি এসে সবাইকে বলল, কি কি রে, এসেছিস? না এসে উপায় আছে? গাড়িও পাঠিয়েছিস? এই আফু, বাসায়? হ্যাঁ, ভয় পাস না, কেউ কিছু বলবে না, আয় ভেতরে আয়। এদিকে রাফি নাস্তা করে উঠে একটা শার্ট পরে চুলটা ঠিক করে বাইরে। মা, আমি গেলাম। এই দাঁড়া দাঁড়া, কি হলো? এই কি পরে যাচ্ছিস? ভালো কিছু পর। না মা, আমি পরে পড়বো। আগে ম্যামকে দিয়ে আসি, তারপর আমি বাসায় আসবো, আবার এসে তারপর যাব। লেট হয়ে গেছে এমনি, আসি আমি। যা তাহলে। এই রাফি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। জিনিয়া এদিকে রুমে এসে একটার পর একটা জামা কাপড় বের করে চলেছে। কোনটা পরবে কিছুই বুঝতে পারছে না। সবসময় তো অফিসের কাজে থাকার কারণে এসব পোশাককে কোনোটাই ভালো লাগবে সেটাই বুঝতে পারছে না। খাট ভর্তি জামা ফ্লোরেও পড়ে আছে, তারপরেও জিনিয়া বুঝতে পারছে না কি পরবে। জিনিয়া মিলিকে ডেকে পাঠালো। মিলি সিয়ামকে রুমে বসতে বলে শিখা আর আফরিনকে নিয়ে চলে আসলো। রুমে আসতেই ওরা তিনজন অবাক, পুরো রুমে জামা কাপড় ছড়িয়ে আছে। আফরিন তো মনে মনে বলল, ওয়াও, এত দামি দামি ড্রেস আর এইভাবে পরে আছে, এক একটার দামই তো লাখ টাকার উপরে হবে। মিলিকে দেখে জিনিয়া বলল, ভেতরে আয়, দেখ তো কোনটা পরবো, আমি তো বুঝতে পারছি না। মিলি বলল, আপু, ও আফরিন আর ও শিখা, সমস্যা নেই, আমরা চয়েস করে নিচ্ছি। সেটাই ভালো হবে, দেখ তো তোরা। তুমি বসো, এই আয়, দেখ তো কোনটা মানাবে আপুকে। কিছুক্ষণ দেখা দেখির পর শিখা মিলিকে একটা জামা দিয়ে বলল, এটা কেমন হবে? বাহ, সুন্দর আপু, এটা ট্রাই করে দেখো। জিনিয়া জামাটা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে আসলো। মিলি আপুকে আয়নার সামনে নিয়ে এসে বলল, দেখো কত সুন্দর লাগছে। মানাচ্ছে? হ্যাঁ আপু, একদম। এমনিতেই তুমি দেখতে অনেক সুন্দর, যা পরবে তাতেই তোমাকে ভালো লাগবে। এখন দেখ, এটাই পরবো নাকি অন্য কিছু। দাঁড়াও দেখছি। এর মাঝে রাফিও পৌঁছে গেল। গাড়িটা রেখে ভেতরে ঢোকার আগেই একটা দারোয়ান রাফিকে আটকিয়ে বলল, কে আপনি? রাফি কিছু বলার আগে আরেকজন দৌড়ে এসে বলল, স্যার সরি, ও নতুন জয়েন করেছে, আপনি যান, মাফ করবেন। রাফি চলে গেলেই লোকটা বলল, কি করছো জানো কে এ? কে? বড় ম্যাডামের পিএ। কি বলো, বাঁচালেন আমাকে? দেখে রেখো, সব কিছু একটু খেয়ালে রেখো। আচ্ছা ঠিক আছে। রাফি রুমে এসে জাহানারাকে দেখে ডেকে বলল, এই জাহানারা। জি স্যার। তোর ম্যাম কি উঠেছে? হ্যাঁ, অনেক আগেই রুমে আছে, বলবো আপনার কথা। থাক, আমি যাচ্ছি। রাফি জিনিয়ার রুমের সামনে এসে দেখলো রুম খোলা। ভেতরে তাকাতেই অবাক হয়ে বলল, এ কি অবস্থা, সারা রুমে তো কাপড়ে ঢেকে আছে। রাফি দরজায় নক করতে মিলি সহ সবাই তাকালো। মিলি রাফিকে দেখে বলল, আরে রাফি ভাইয়া চলে এসেছেন। ম্যাম কই? ভেতরে চেঞ্জ করছে। আচ্ছা তাহলে। রাফি কিছু বলার আগে জিনিয়া বেরিয়ে আসলো। জিনিয়ার দিকে নজর পড়তেই রাফি যেন চমকে উঠল। ওয়াশরুম থেকে জিনিয়া বেরিয়ে আসতেই রাফির নজর জিনিয়ার দিকেই পড়ল। সাথে সাথে রাফি যেন চমকে উঠল। জিনিয়া মিলিদের বলল, দেখ তো এটা কেমন লাগছে। তোমাকে তো সব ড্রেসই সুন্দর লাগে, তাই না রাফি ভাইয়া? রাফি থ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথাই কানে যাচ্ছে না। রাফি মনে মনে ভাবছে, আমার ম্যাম তো মনে হয় পৃথিবীর থেকে না, অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এত সুন্দর লাগছে ম্যামকে, মনে হচ্ছে এভাবেই তাকিয়ে থাকে। কি অপরূপ এই মেয়েটা, একদম পরীর মতো। মিলির মুখ থেকে রাফির কথা শুনতে জিনিয়া দরজার দিকে তাকিয়ে দেখলো রাফি দাঁড়িয়ে আছে। জিনিয়া রাফিকে দেখে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল। নিজেকে সামলে আবারও ওয়াশরুমে ঢুকে গেল। এটা দেখে মিলি মনে মনে বলল, কি হলো, আপু আবার ভেতরে গেল কেন? এদিকে রাফি ভাইয়ার মনে হচ্ছে হুশ টুস নেই, আপুর দিকে কেমন হাঁ করে তাকিয়ে আছে। মিলি রাফিকে বলল, ভাইয়া। কি হয়েছে? এখনো তাকিয়ে আছেন, আপু তো ভেতরে চলে গেছে। রাফি মনে মনে লজ্জা পেয়ে বলল, ও কিন্তু। কি? না কিছু না। আচ্ছা তোমরা কখন যাবে? এক্ষুনি আপু রেডি হলে। ওকে, আমি নিচে আছি, তোমরা আসো। ওকে।
এদিকে জিনিয়া ভেতরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে বলল, এটা কি হলো? আমি কেন নার্ভাস ফিল করছি? গাধাটাকে দেখে আচমকা আমার মনে কেন এমন ফিল হলো? সামান্য পিয়ে আমার মনকে কিভাবে প্রভাবিত করতে পারে? তবে এ কদিনের সব কিছু দেখা গেলে গাধাটাকে কেমন আগের মতো মনে হয় না। জিনিয়া 2 হাত দিয়ে মুখ ঢেকে নিয়ে বলল, এসব কি হচ্ছে আমার সাথে? আমার মতো একজন মেয়ে কিভাবে এসব ভাবছে? উফ, রাফির বাচ্চার সব দোষ এই রাফির। দিন দিন আমি কেমন জানি হয়ে যাচ্ছি। বাইরে আফরিন মিলিকে বলল, কে রে ছেলেটা? দেখতে এত হ্যান্ডসাম। আমার আপুর বিয়ে। আপনিও যেমন সুন্দরী, প্রিয়েও তেমন সুন্দর, তাই না শিখা? আসতে বলো, আপু শুনে নেবে। জিনিয়া নিজেকে সামলে বেরিয়ে এসে বলল, তাহলে এটাই পড়ি, কি বলিস? আপু আবার ভেতরে গেল কেন? ঠিকই তো ছিল সব কিছু। না, একটু টাইট লাগছিল তাই আর কি। দরজার দিকে তাকিয়ে জিনিয়া বলল, উনি কোথায় গেল? নিচে বলল রেডি হয়ে যেতে। আচ্ছা, ওর গায়ে নর্মাল ড্রেস দেখলাম না, আমার সাথে যাবে আর এমন ড্রেস পরে যাবে? লোকে কি বলবে? লোকে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে এত বড় বিজনেসম্যানের বিয়ের এই অবস্থা। আপু রাগ করো না, তুমি এখন রেডি হয়ে নাও। আমি নিচে গিয়ে ভাইয়াকে বলছি ভালো করে রেডি হয়ে আসতে। ভাইয়া? ভাইয়া? তোর আবার ভাইয়া হলো কবে থেকে? হয়ে মিলি ভয়ে ভয়ে বলল, না মানে আমার থেকে বড় তো, তাই বলি আর কি। আমি তো আর তোমার মতো নাম ধরে ডাকতে পারি না। আমার বিয়ে হলে না হয় ডাকতাম। গেছে খালি পাকামো। যা দ্রুত রেডি হ, আর রাফিকে বল রেডি হয়ে আসতে। ওকে। ওরা চলে গেলে জিনিয়া আয়নার সামনে বসে রেডি হতে লাগলো। মিলি নিচে এসে রাফিকে বসে থাকতে দেখে বলল, ভাইয়া তোমাদের হয়ে গেছে? আমাদের কথা বাদ দিন, আপনি এভাবে এসেছেন কেন? আপু তো রেগে গেছে। কেন? এই যে এভাবে এসেছেন, ভালো ড্রেস পরে আসেননি। ও আচ্ছা, আমি ভেবেছিলাম তোমাদের দিয়ে এসে তারপর না হয় রেডি হয়ে যাব। আসলে অফিসেও কিছু কাজ ছিল, ম্যামকে সেটাই বলতে এসেছিলাম। উনি রেডি হয়েছে? ভাইয়া আমার মনে হয় আপনাকে আপুর কাছ থেকেই শোনা ভালো হবে। আপু রুমেই তো আছে, যান শুনে আসুন। আমি রেডি হতে গেলাম। আরে শো। মিলিরা কিছু বলার আগে চলে গেল। রাফি কিছুক্ষণ বসে বসে ভাবলো, কি করা যায়? ম্যামের যে রাগ, তাতে তো আমার কথা কানে দেবে না, উল্টো হলেও নিজের কথা ঠিক ধরে বসে থাকবে। কি করি এখন? না, আমার মনে হয় মিলির কথাই ঠিক। ভয় পেলে চলবে না, ম্যামকে জিজ্ঞাসা করাই ভালো। একটু একটু রাগ শুনলে কিছু হবে না, এখন তো অভ্যাস হয়ে গেছে। রাফি উঠে সোজা জিনিয়ার রুমের সামনে চলে আসলো। রাফি দেখলো জিনিয়া আয়নার সামনে বসে আছে। রাফি আবারও যেন জিনিয়ার সৌন্দর্যে হারিয়ে যেতে লাগলো। তবে এবার নিজেকে সামলে নিয়ে রাফি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, মনে মনে বলল, না না, এভাবে দুর্বল হলে চলবে না। কিন্তু ম্যামকে দেখলেই কেমন দুর্বল হয়ে যাই। যাই হোক, এবার নিজেকে শক্ত করতে হবে। রাফি দরজায় নক করলো। জিনিয়া না তাকিয়ে বলল, কে? ম্যাম, আমি। জিনিয়া চোখে কাজল পড়ছিল। গলার আওয়াজ শুনে জিনিয়ার হাতটা যেন থেমে গেল। নিজেকে সামলে জিনিয়া বলল, আসুন। রাফি ভেতরে আসলেই জিনিয়া বলল, বলুন। ম্যাম, আসলে একটা কথা ছিল। বলুন। বলছি যে আমাকেও কি যেতে হবে? না মানে না গেলে হয় না? জিনিয়া কাজলটা রেখে উঠে এসে রাফির সামনে দাঁড়িয়ে বলল, রাফি সাহেব, আপনি আসলেই কি গাধা? ম্যাম, রাখবেন না, আমার কথাটা আগে শুনুন। কি শুনবো? আপনি আমার পিএ, আমার সাথে সব সময় সব জায়গায় আপনি থাকবেন, আর আপনি বলছেন ম্যাম আমি না গেলে হয় না? আপনাকে না ইচ্ছে হচ্ছে কষে একটা দেই। রাফি ভয় পেয়ে গালে হাত দিল। এটা দেখে জিনিয়া বলল, গালে হাত দিছেন কেন? সেফটি। মানে কিছু না, আসলে অফিসে অ্যাকাউন্টের কিছু কাজ আছে, আর আপনি তো আমাকে ওই কাজ দিলেন, আমি কি করব? ওসব দেখার জন্য লোকের অভাব আছে নাকি? তাছাড়া রেকর্ডে তো আছেই, 2 দিন পর এসে চেক করে নিলেই হবে। আচ্ছা, এসব কি আমাকে বলে দিতে হবে? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নেই? আছে তো, কিন্তু আপনাকে দেখলে। কি? কিছু না ম্যাম। আর এ কি পরে এসছেন? আমি বাসায় গিয়ে রেডি হয়ে আসছি। তো দাঁড়িয়ে আছেন কেন এখনো? ওকে, আসি তাহলে। শুনুন। জি। জলদি আসবেন। ওকে। রুম থেকে বেরিয়ে এসে রাফি মনে মনে বলল,
কি মেয়ে রে বাবা, এত সুন্দর একটা মেয়ে কিন্তু মাথা ভরা রাগ। একটু ভালোবেসে বললেও তো পারে। না, সে ম্যামের দ্বারা হবে না। ওই রাগ দেখানো ছাড়া মনে হয় না কিছু পারবে। আমার মনে হয় রাগের জন্য যদি কোনো নোবেল অ্যাওয়ার্ড থাকতো তাহলে সব কটা ম্যামই পেত। রাফি গাড়ি নিয়ে বাসায় চলে গেল। এদিকে মিলি রেডি হয়ে বের হয়ে বলল, দেখ তো কেমন লাগছে। পারফেক্ট। কি রে সিয়াম, কেমন লাগছে? সিয়াম বল, তুই না বললে ম্যাডামে তৃপ্তি হবে না। কি বলিস? তোরাও না? না, ভালো লাগছে, মানিয়েছে। সত্যি? সিয়াম বলার পরেও তোর বিশ্বাস হচ্ছে না? মিলি কিছু না বলে মুচকি এসে আয়নার সামনে বসে পড়ল। আফরিন বলল, নে চল, মিলিও রেডি হয়ে গেছে। হ্যাঁ চল। দাঁড়া না, লিপস্টিকটা নিতে দে। গাড়িতে গিয়ে নিস, চল তো। আরে বাবা, তোরও না? আচ্ছা চল, গাড়িতে গিয়েই নেব। শাহানাজ বেগম নিচে এসে জাহানারাকে ডাকলো। জাহানারা একটা ছোট্ট স্ট্যাচু মুছতে মুছতে এসে বলল, জি ম্যাডাম। এই আমরা যাচ্ছি বুঝলি, বাসাটা দেখে রাখিস। আচ্ছা, চিন্তা করবে না, আমি আছি না। ও, কাল তো মাস হয়ে যাবে। শোন, এই টাকাগুলো রাখ, বাসার সব কাজের লোকদের ওদের বেতনটা বুঝিয়ে দিবি, ওকে? আচ্ছা ম্যাডাম, এত টাকা? বলি, বাসায় কি এক দুজন কাজের লোক? না, তা না। আচ্ছা ঠিক আছে, তো জিনিয়া ম্যামকে পাঠিয়ে দিয়ে যা, বল সবাই নিচে ওয়েট করছে। আচ্ছা। জাহানারা উপরে এসে দরজায় দাঁড়িয়ে বলল, ম্যাডাম। হ্যাঁ বলো। সবাই নিচে ওয়েট করছে, আপনাকে যেতে বলতেছে। হ্যাঁ বলো, আসছি। আচ্ছা। এদিকে মন্ত্রীর কিছু লোক গাড়ি করে কিছু লোককে নিয়ে এসেছে। পুরনো বাংলোর মতো এই বাড়িতে সবাই ঢুকে পড়ল। ভেতরে মন্ত্রী ওনাদের রাস্তা দেখে দাঁড়িয়ে বলল, ওয়েলকাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো মিতাহের, তো আমাদের কেন ডাকলেন? বসুন আগে। এই কে আছিস টিংসান? জরুরি কথা নাকি? হ্যাঁ বলতে পারেন। আমার মনে হয় শুনেছেন যে জনি সহ পুরো গ্যাং ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ শুনেছি। ব্যাপারটা স্বাভাবিক না কিন্তু? হ্যাঁ, হঠাৎ করে হয়ে গেল, জানা যায়নি যে কে করেছে। এদিকে এই সামান্য বিষয় নিয়ে আন্ডারওয়ার্ল্ডে কোনো কথা হচ্ছে না মনে হয়। সামান্য একটা গ্রুপ ছিল এটা, তাই আমিও আর এসব নিয়ে মাথা ঘামাইনি। ওকে, যাই হোক, আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? একটা মেয়েকে তুলে আনতে হবে। এই সামান্য কিডন্যাপিং? এসব বাচ্চাদের কাজের জন্য ডেকেছেন? মন্ত্রীর ইশারায় মন্ত্রীর একজন লোক টেবিলের উপর একটা বক্স রাখলো। বক্সটা খুলতেই বক্স ভর্তি টাকা দেখে লোকটা বলল, ওকে, তাহলে করাই যায়। এটা তো অর্ধেক, বাকিটা কাজের পর পাবে। কোথায় আনতে হবে? এখানেই। ওকে, মেয়েটাকে? নামকরা বিজনেসম্যান রফি চৌধুরীর বড় মেয়ে। ওকে, ডান, হয়ে যাবে। কাজ হলে কল করব। ওকে। এদিকে রাফি রেডি হয়ে রওনা দিয়েছে। শাহনাজ বেগম বলল, কিরে চল। তোমরা যাও, আমি পরে আসছি। একসাথে গেলে কি হবে? মা, রাফি আসুক, তোমরা যাও, দুটো গাড়ি নিয়ে যাও। আমার গাড়ি তো রাফি নিয়ে আসছে। কি যে হয়েছে তোর, খালি কথায় কথায় রাফি রাফি। ওই বিয়েই করে নে তোর পিয়েকে, তাতেই ভালো হবে। জিনিয়া হেসে বলল, মা যাও তো, রাখছো কেন? আমি চলে আসবো। তাছাড়া মার্জিয়ার জন্য গিফট নেওয়া লাগবে, আমি গিফট নিয়ে একবারে আসবো। আচ্ছা, যা খুশি কর, আমি গেলাম। তোকে বললেও শুনবি না তুই। এই গাড়ি স্টার্ট করো, চলো চলো। ওরা সবাই চলে গেলে জিনিয়া গার্ডেনে এসে বসে পড়ল। বলল, কি করছে এতক্ষণ? এত সময় লাগে নাকি? মেয়ে মানুষ নাকি যে সাজতে সময় লাগছে? একটা কাজ ঠিক মতো করে না। এর মাঝেই ভেতরে গাড়ি ঢুকে পড়ল। জিনিয়া বলল, নবাব এসেছে এতক্ষণে। জিনিয়া উঠে গাড়ির কাছে চলে আসলো। রাফি ভেতরে যেতে লাগলে জিনিয়া ডেকে বলল, কই যান? আরে আপনি এখানে? আমি আপনাকে ডাকতে যাচ্ছিলাম। ছেলেটা কি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে নাকি নাকি আমারই চোখের সমস্যা? ওই দেখো আমার উল্টাপাল্টা, ওই দেখো আবার উল্টাপাল্টা ভাবছি। রাফি বলল, ম্যাম চলুন তাহলে। ওয়েট। কি হলো? টাই। টাই? টাই কিভাবে পরছেন ঠিক করে পরেন।
ও কিন্তু এখন কিভাবে? আচ্ছা, ভেতরে লোক আছেন, আমি ঠিক করে আনছি।